আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়বো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টস এটা নিয়ে। তো এটার মধ্যে মেইনলি তো আমরা যেহেতু ব্যাকটেরিওলজির মানে অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে। আচ্ছা, তো অ্যান্টিমাইক্রোবিয়াল বলতে কি বোঝায়? এটা হচ্ছে এগুলো এমন ধরনের ড্রাগ যেগুলো বিভিন্ন ইনফেকশনের ট্রিটমেন্ট আমরা ইউজ করি। হ্যাঁ, এখন এটার মধ্যে হতে পারে অ্যান্টিবায়োটিক, হতে পারে অ্যান্টিফাঙ্গাল, হতে পারে অ্যান্টিভাইরাল, হতে পারে। হ্যাঁ, অ্যান্টিমাইক্রোবিয়ালস বলতে কিন্তু এগুলো সবই বোঝাবে। ঠিক আছে? তো তার আরো কিছু প্রপার্টি থাকবে, যেমন সিলেক্টিভ টক্সিসিটি থাকবে। হ্যাঁ, সিলেক্টিভ টক্সিসিটি মানে হোস্ট যে মানে আমি ড্রাগটা নিচ্ছি, আমার উপরে এটা কিন্তু কোনো সাইড ইফেক্ট বা নেগেটিভ ইফেক্ট করবে না, শুধুমাত্র ব্যাকটেরিয়ার উপরে সেই ইফেক্টটা করবে, মানে হোস্টের কোনো ড্যামেজিং ইফেক্ট করতেছে না। আচ্ছা, তো আমরা হচ্ছে তাহলে অ্যান্টিবায়োটিক নিয়ে যদি শুরু করি পড়া। অ্যান্টিবায়োটিক জিনিসটা কি? অ্যান্টিবায়োটিক এক কথায় বলতে গেলে এটা হচ্ছে মাইক্রো অর্গানিজম থেকে প্রডিউসড এমন একটা কেমিক্যাল সাবস্টেন্স যেটা বাকি হচ্ছে গিয়ে অন্য মাইক্রো অর্গানিজম, স্পেশালি ব্যাকটেরিয়া, এটার গ্রোথটাকে ইনহিবিট করে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক, স্পেশালি যেটা ব্যাকটেরিয়ার গ্রোথকে ইনহিবিট করবে। আচ্ছা, তখন এটার সাথে আরেকটা রিলেটেড কথা আছে, কেমোথেরাপিউটিক্স। কেমোথেরাপিউটিক্সটা কি? এটা হচ্ছে সিনথেটিক কেমিক্যালস। সিনথেটিক কেমিক্যাল এটা আমরা যেটা মাইক্রো অর্গানিজমকে ডিস্ট্রয় করার জন্য ইউজ করি। অ্যান্টিবায়োটিকটা হচ্ছে কেমিক্যাল সাবস্টেন্স মাইক্রো অর্গানিজম থেকে আসতেছে, আর কেমোথেরাপিউটিক এটা হচ্ছে সিনথেটিক কেমিক্যাল আর কি। হ্যাঁ, এটা একদম অ্যাকচুয়াল কেমিক্যালটা না। আচ্ছা, এখানে আরো কিছু রিলেটেড টার্ম আছে, যেমন ব্যাকটেরিওস্ট্যাটিক। হ্যাঁ, স্ট্যাটিক মানে কি? স্থির থাকা। তো ব্যাকটেরিওস্ট্যাটিক বলতে বোঝাচ্ছে এখানে ব্যাকটেরিয়ার সংখ্যাটা স্থির থাকবে, গ্রোথটা সে ইনহিবিট করতেছে। তার মানে কি? সে আর গ্রোথ হতে দিচ্ছে না, ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়তে দিচ্ছে না, কিন্তু আবার ব্যাকটেরিয়াকে মারতেছেও না কিন্তু। তো এখানে একটা স্ট্যাটিক কন্ডিশন থাকবে, যেমন সালফোনামাইড, ক্লোরামফেনিকল, এগুলো কিন্তু ব্যাকটেরিওস্ট্যাটিক। আরেকটা আছে ব্যাকটেরিওসাইডাল। হ্যাঁ, সাইডাল মানে হচ্ছে কি? মেরে ফেলা। তো ব্যাকটেরিওসাইডাল হবে যারা ব্যাকটেরিয়াকে কিল করে, যেমন পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, এগুলো। তারপর আরেকটা কথা আছে ন্যারো স্পেকট্রাম, আরেকটা হচ্ছে ব্রড স্পেকট্রাম। ন্যারো স্পেকট্রাম মানে শুধুমাত্র মানে একটা অর্গানিজম অথবা খুব সামান্য কিছু অর্গানিজমের বিরুদ্ধে আর কি অ্যাক্টিভ, এরকম। এটা হচ্ছে ন্যারো স্পেকট্রাম। আর ব্রড স্পেকট্রাম হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ অর্গানিজমের বিরুদ্ধে কাজ করে আর কি, ওদেরকে মেরে ফেলে। তো এখন পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে যে আইডিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের প্রপার্টি গুলা লিখতে বলা হয়। তো প্রপার্টির মধ্যে কি হতে পারে? ফার্স্টে আমরা বলতে পারি হচ্ছে যেটা বলছি, সিলেক্টিভ টক্সিসিটি থাকে ওদের। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তারপরে হচ্ছে ওরা, আমরা কি চাই অ্যান্টিমাইক্রোবিয়াল গুলা ব্যাকটেরিয়াসাইডাল হবে নাকি ব্যাকটেরিওস্ট্যাটিক হবে? তো আমরা অবশ্যই চাই ব্যাকটেরিওসাইডাল যেন হয়, মানে মেরে ফেলবে। এগুলোকে আবার হচ্ছে শুধু গ্রোথ ইনহিবিট করে তো লাভ নেই। হ্যাঁ, আমরা চাই হচ্ছে যেন মেরে ফেলতে পারে। তারপরে এবং চাই আমরা রেজিস্ট্যান্ট, মানে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, ব্যাকটেরিয়াটা যদি অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে রেজিস্ট্যান্সি হয়ে যায়, তাহলে তো আলটিমেটলি অ্যান্টিবায়োটিকটা কাজ করতে পারতেছে না। সো আমরা চাই যে সাসেপ্টেবল অর্গানিজম যেন জেনেটিক্যালি হোক বা ফিনোটাইপিক্যালি যেভাবে হোক না কেন, রেজিস্ট্যান্স যেন না হয়ে যায়, এটা আমরা চাই। আচ্ছা, তারপরে অবশ্যই ব্রড রেঞ্জ অফ মাইক্রো অর্গানিজমের বিরুদ্ধে যেন কাজ করে। হ্যাঁ, ধরা যাক একটা দিলাম যেটা গ্রাম পজিটিভ নেগেটিভ দুটোর বিরুদ্ধে যেন কাজ করতে পারে। হ্যাঁ, সো ব্রড রেঞ্জ অফ মাইক্রো অর্গানিজম। আচ্ছা, তারপরে আবার চাই কি, আমরা জানি যে কিছু অ্যান্টিবায়োটিক আছে, যেমন পেনিসিলিন, খুব হচ্ছে কমনলি পেনিসিলিন হচ্ছে হাইপার সেন্সিটিভিটি করে। ঠিক আছে, তো এরকম অ্যালার্জিক যেন না হয়, তাহলে এটা চাই শুড নট বি অ্যালার্জিক। এবং আমাদের অ্যাক্টিভ সাইট যেটা, হ্যাঁ ধরা যাক সেটা প্লাজমা হতে পারে, বডি ফ্লুইড হতে পারে, বা যেটাই হোক আমাদের বডির টার্গেট যেটা, সেই জায়গাতে গিয়ে যেন তারা অ্যাক্টিভ থাকে। ঠিক আছে, ইট শুড বি রিমেইন অ্যাক্টিভ ইন দ্য প্রেজেন্স অফ প্লাজমা, বডি ফ্লুইড, এক্সুডেটস, মানে যেখানে দরকার সেখানে গিয়ে সে অ্যাক্টিভ থাকবে। তারপর আরেকটা ব্যাপার হচ্ছে এটাকে ওয়াটার সলিউবল এবং স্ট্যাবল হতে হবে। ওয়াটার সলিউবল হচ্ছে কেন? আমরা যেন ইজিলি হচ্ছে ওরালি খেতে পারি। হ্যাঁ, ওয়াটার সলিউবল হয় যেন এই কারণে। এবং স্ট্যাবল, হ্যাঁ কোনো কিছুতে যদি তারা যদি ডিন্যাচুরেট হয়ে যায় তাহলে তো অসুবিধা, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আইডিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের প্রপার্টি। তার মানে আইডিয়াল প্রপার্টি তো আমরা সব জায়গায় নিশ্চয়ই পাবো না, তারপরও। আচ্ছা, এটা হচ্ছে আমরা আইডিয়াল প্রপার্টি, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এখন আমরা চলে এসেছি ক্লাসিফিকেশন। হ্যাঁ, কি কি ধরনের অ্যান্টিবায়োটিক গুলো আছে। তো আমরা মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী ভাগ করছি। একটা হচ্ছে কি, সেল ওয়াল সিনথেসিসটাকে তারা ইনহিবিট করবে। হ্যাঁ, আমি যদি একটা ব্যাকটেরিয়ার চিন্তা করি যে মাঝখানে এটা হচ্ছে নিউক্লিয়েট, তারপর হচ্ছে আশেপাশে জিনিসগুলো আছে। আচ্ছা, আর একদম যদি এখান থেকে চিন্তা করি, ভেতরে এটা হচ্ছে ধরা যাক এটা হচ্ছে ওদের সেল মেমব্রেন। হ্যাঁ, সেল মেমব্রেন, মেমব্রেন থাকবে সবার ভেতরে, সেল মেমব্রেন। তারপরে হচ্ছে বাইরে আরেকটা যদি আঁকি লেয়ার, এই বাইরের লেয়ারটাকে আমি বলতে পারি হচ্ছে এটা সেল ওয়াল। ঠিক আছে, সেল ওয়াল, মেমব্রেনের বাইরে সেল ওয়াল। এরও বাইরে হচ্ছে ওদের কি থাকে? ক্যাপসুল থাকে।
ঠিক আছে, এরও বাইরে থাকবে হচ্ছে সবার বাইরে যে এটা হচ্ছে ওদের ক্যাপসুল। তো হতে পারে যে এই যে সেল ওয়াল যেটা বললাম, এই সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করে দিবে, এটা একটা হতে পারে। তারপরে সেল মেমব্রেন এটার ফাংশনকে তারা ইনহিবিট করবে। তারপরে যে তারা একটা ব্যাকটেরিয়ার কাজের জন্য বিভিন্ন প্রোটিন লাগে, তো প্রোটিন সিনথেসিস গুলাকে ইনহিবিট করে দিবে। আবার হতে পারে এই যে একটা কি রিজন নিউক্লিয়েট, এটার মধ্যে প্রচুর হচ্ছে কি ডিএনএ আছে, হ্যাঁ, তারপর ডিএনএ গুলো তৈরি করার জন্য নিউক্লিক অ্যাসিড লাগতেছে, তো নিউক্লিক অ্যাসিডটাকে সিনথেসিসটাকে ইনহিবিট করে দিবে। তো এরকম 4টা মেকানিজমে মেইনলি কাজ করে। তো আমরা হচ্ছে কি একটু কয়েকটা অবশ্যই কি করতে হবে, এক্সাম্পল, নামগুলো কঠিন হলো, কয়েকটা করে এক্সাম্পল মনে রাখবো আমরা। তো ফার্স্টে আসি 1 নম্বর যেটা বললাম যে সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে, তো এটার মধ্যে হতে পারে হচ্ছে পেনিসিলিন, সেফালোস্পোরিন। তারপরে 2 নম্বরে বললাম সেল মেমব্রেন ফাংশনকে ইনহিবিট করে, এটার মধ্যে ডাক্টোমাইসিন, পলিমিক্সিন, পলিমিক্সিন এ আছে, পলিমিক্সিন বি আছে। আচ্ছা, আর প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে এরকম আমরা জানি আরএনএ এর হচ্ছে মানে প্রোটিনটা কোথা থেকে তৈরি হবে, প্রোটিন হচ্ছে এমআরএনএ থেকে তৈরি হয়। তো সেই হচ্ছে কি বলে এমআরএনএ থেকে তৈরি হয়, এটাতে হেল্প করে কে, রাইবোসোম। তো রাইবোসোমের 2টি ইউনিট থাকে, একটা হচ্ছে 50S আর একটা হচ্ছে 30S। তাহলে প্রোটিন সিনথেসিস ইনহিবিট করলে এটা হতে পারে যে 50S রাইবোসোমাল সাব ইউনিটের উপরে কাজ করতেছে অথবা 30S এর উপরে কাজ করতেছে। তো 50S এর উপরে কারা কাজ করে, নাম দুটো মনে রাখতে পারি, ক্লোরামফেনিকল আর স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন আর ক্লোরামফেনিকল। আচ্ছা, স্ট্রেপ্টোমাইসিন হতে পারে, এরিথ্রোমাইসিন হতে পারে, হ্যাঁ, এই গ্রুপটা। তারপরে 30S এর উপরে কাজ করে হচ্ছে টেট্রাসাইক্লিন, অ্যামিনোগ্লাইকোসাইডস এগুলো। তারপরে 4 নাম্বার যেটা ছিল যে নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করবে। তো এটার মধ্যে আবার নিউক্লিক অ্যাসিড এটার কাহিনী হতে পারে তারা নিউক্লিওটাইড যেটা, হ্যাঁ, এটাকে হচ্ছে কি ইনহিবিট করে দিতে পারে। তারপরে ডিএনএ কে ইনহিবিট করতে পারে অথবা আরএনএ কেও করতে পারে। নিউক্লিওটাইডকে করে এমন এক্সাম্পল হচ্ছে সালফোনামাইড, ট্রাইমেথোপ্রিন। আর ডিএনএ কে করে এমন হচ্ছে কুইনোলিন। আর আরএনএ আমরা আর দিয়ে মনে রাখবো রিফাম্পিসিন আর কি। ঠিক আছে, রিফাম্পিসিন যেটা আমরা টিবিতে ইউজ করি। আচ্ছা, তাহলে কয়েকটা কমন এক্সাম্পল মনে রাখবো। এখন চলে আসি হচ্ছে আলাদা করে কয়েকটা মেকানিজম অফ অ্যাকশন। যেমন প্রথমে হচ্ছে পেনিসিলিন। পেনিসিলিনটা তো মোস্ট মানে প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক, এবং হচ্ছে সবচেয়ে মানে এখন আর একটু গুরুত্ব নেয় এত বেশি, কারণ এটার বিরুদ্ধে রেজিস্ট্যান্স হয়ে গেছে অনেক ব্যাকটেরিয়ায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে পেনিসিলিনটা এক ধরনের ব্যাকটেরিসাইডাল হবে, হ্যাঁ। তো এটা কিভাবে কাজ করে, ওরা ফার্স্টে যেটা করবে যে তারা পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন আছে, হ্যাঁ, পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন আমরা হচ্ছে জানি যে যে পেপটিডোগ্লাইকান যে শীট ছিল, হ্যাঁ, সেখানে হচ্ছে মানে 2টা শীট ধরা যাক এটা হচ্ছে এন অ্যামিনো গ্লুটামিক অ্যাসিড আর এন অ্যামিনো মিউরামিক অ্যাসিড, হ্যাঁ, এরকম তারা হচ্ছে কি পরপর এরকম ব্যাকবোনটা তৈরি করতো, তাই না। এখানে আবার হচ্ছে কি এন অ্যামিনো গ্লুটামিক অ্যাসিড, হ্যাঁ, এরকম করে একটা শীট তাহলে দেখায়। আর নিচে ধরা যাক আরেকটা শীট থাকো পলি, এখানে এন এ এম, এখানে আবার এন এ জি, হ্যাঁ, এন এ এম, এরকম। এখন এগুলোর মাঝখানে আবার কি আছে, এগুলো থেকে যে এনএএম, এখান থেকে হচ্ছে বের হবে আবার টেট্রাপেপটাইড চেইন বা অ্যামিনো মানে টেট্রাপেপটাইড মানে অ্যামিনো অ্যাসিডের চেইন। তো এখানে 4টা থাকে আর কি, হ্যাঁ, টেট্রাপেপটাইড চেইন। তারপরে এখানে ওই এনএএম, এখান থেকেও 4টা টেট্রাপেপটাইড বের হতেছে, মানে 4টা অ্যামিনো অ্যাসিড মানে টেট্রাপেপটাইড বের হচ্ছে। এখন এই 2টা টেট্রাপেপটাইডের মধ্যে আবার একটা পেপটাইড ব্রিজ থাকে, হ্যাঁ, একটা ব্রিজ থাকবে, ঠিক আছে। এই ব্রিজের মধ্যে এটাকে আমরা বলি অ্যাকচুয়ালি পেন্টাপেপটাইড, এখানে 5টা থাকে, ঠিক আছে, এখানে 5টা থাকবে। এই পেন্টাপেপটাইড চেইন এইটা আবার তৈরি করার জন্য ট্রান্সপেপটাইডেজ বলে একটা এনজাইম লাগে, ঠিক আছে। তো এভাবে আর কি তারা মোটামুটি থাকে। তো এখন যদি এই পেনিসিলিনটা এসে করে কি, পেনিসিলিন এসে পেনিসিলিন বাইন্ডিং যে প্রোটিন আছে সেটার সাথে তারপরে তারা বাইন্ড করে ফেলবে। এখন এটা বাইন্ড করলে যেটা করে, এটা হচ্ছে এই ট্রান্সপেপটাইডেজ যে এনজাইমটা এটাকে হচ্ছে ইনহিবিট করে দেয়। তো ট্রান্সপেপটাইডেজ এনজাইমটাকে যদি ইনহিবিট করে দেয় তাহলে হচ্ছে কি যে ক্রস লিঙ্কিং করা 2টা হচ্ছে টেট্রাপেপটাইডের মধ্যে এটা তো আর হতে পারবে না। তাহলে ট্রান্সপেপটাইডেজটা হচ্ছে ক্রস লিঙ্কিংটা প্রিভেন্ট করতেছে, তাহলে আলটিমেটলি পেপটিডোগ্লাইকান সিনথেসিসও হবে না। সো এই পুরো এই জিনিসটাই তৈরি হচ্ছে না আর কি, হ্যাঁ। সো ব্যাকটেরিয়াটা মারা যাবে। এছাড়া আরেকটা কাজ করে, তারা হচ্ছে অটোলাইটিক কিছু এনজাইম তৈরি করে, হ্যাঁ। এখন অটোলাইটিক মানেই তারা নিজের উপরে কাজ করে। তো এই এনজাইমগুলোর মধ্যে একটা আছে মিউরিন হাইড্রোলেজ, ঠিক আছে, কি নাম, একটা হচ্ছে মিউরিন হাইড্রোলেজ। এই মিউরিনটা হচ্ছে কি এই পেপটিডোগ্লাইকানেরই একটা হচ্ছে উপাদান মিউরিন। তো মিউরিন প্রোটিন এইটাকে তারা ভেঙে দিবে, হ্যাঁ, হাইড্রোলেজ। তাহলে এই অটোলাইটিক এনজাইমটা তাহলে কি নিজেদের উপরে কাজ করে নিজেকে ভেঙে ফেলতেছে, সো পেপটিডোগ্লাইকানটা ডিগ্রেড হয়ে যাচ্ছে
এভাবে আর কি কাজ করে। তো যখন হচ্ছে কি যে এরকম ইয়া হয়ে যাবে, পেপটিডোগ্লাইকানের যে সিনথেসিসটা ইনহিবিট হচ্ছে, তো এখানে আবার একটা ব্যাপার হয়, তখন হচ্ছে কি এটা আমরা বলি যেটা বার্স্ট হয়ে যায়, মানে কি সিনথেসিসটা করতে দিচ্ছে না। কিভাবে করতে দিচ্ছে না? যখন এই ট্রান্সপেপটাইডেজ টাকে ইনহিবিট করতেছে, তখন ভেতরে অসমোটিক প্রেসার টেসার এগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে বেশি হয়ে যাচ্ছে, তখন হচ্ছে বাইরে থেকে ওয়াটার টটার এগুলো সব ঢুকে যাচ্ছে, তো একদম বার্স্ট আউট হয়ে যায় ব্যাকটেরিয়াটা। তো সেভাবে হচ্ছে ব্যাকটেরিয়াটা বার্স্ট হয়ে গেলে রাপচার হয়, তারপর তারা হচ্ছে মারা যাচ্ছে। তাহলে এটা আমরা বুঝতেছি, এটা যখন হচ্ছে মানে ব্যাকটেরিয়াটা গ্রোয়িং এর সময় যখন এরকম পেপটিডোগ্লাইকান সিনথেসিস হবে, তখনই কেবলমাত্র কাজ করে। ঠিক আছে, এখন যদি স্পোর হয়ে যদি বসে থাকে তাহলে তো আর কাজ করতে পারবে না। তো এরকম তারা রাপচার করে, হ্যাঁ, বার্স্ট আউট করে তারপরে কাজ করে। আচ্ছা, তো কিন্তু এখন পেনিসিলিনের আবার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, ডিসঅ্যাডভান্টেজ কি? ফার্স্ট কাজ হচ্ছে, মানে ফার্স্ট কথা হচ্ছে এটা শুধুমাত্র এটার মানে ইফেক্টিভনেসটা খুবই লিমিটেড। হ্যাঁ, তারা গ্রাম নেগেটিভ রজের বিরুদ্ধে হচ্ছে তাতে লিমিটেড ইফেক্টিভনেস আছে, মানে গ্রাম পজিটিভের বিরুদ্ধে তারা ভালো কাজ করে, কিন্তু নেগেটিভের বিরুদ্ধে হচ্ছে এত ভালো কাজ করে না। ঠিক আছে, নেগেটিভের বিরুদ্ধে এত ভালো কাজ করতেছে না, লিমিটেড ইফেক্টিভনেস। তারপর এর চেয়ে বড় সমস্যা হচ্ছে তারা গ্যাস্ট্রিক অ্যাসিড দিয়ে হাইড্রোলাইসিস হয়ে যায়। তা এখন তাহলে কি, আমি যদি মুখে যদি এটাকে নেই, তাহলে সেই পেটের মধ্যে গিয়ে তো এটা হাইড্রোলাইসিস করে নষ্টই হয়ে গেল, তাহলে এটার কাজ করতে পারলো না। সো এবার এটাকে ওরালি নেওয়া যায় না। তো এখন এই কারণে আমরা যেটা করি, পেনিসিলিন কিন্তু চেঞ্জ করে অ্যাম্পিসিলিন, হ্যাঁ, এগুলো হিসেবে তারপরে নিই, তখন হচ্ছে আর হাইড্রোলাইসিস হতে পারে না আর কি। আচ্ছা, তারপরে আবার আরো একটা ঝামেলা হচ্ছে, তাদের মধ্যে যে বিটা ল্যাকটাম রিং আছে। তো এখন এই বিটা ল্যাকটাম রিংটাকে একটা এনজাইম ভেঙে দেয়, যেটা নাম হচ্ছে বিটা ল্যাকটামেজ। বিটা ল্যাকটামেজ এনজাইম তাহলে যারা প্রোডিউস করতেছে সেসব ব্যাকটেরিয়ার উপরে তাহলে এই পেনিসিলিনটা কাজ করবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে বেনজেল পেনিসিলিনের একটা ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ। তারপর আরেকটা তো ফার্স্টে বলা হয়েছে যে হাইপার সেন্সিটিভিটি আছে। হ্যাঁ, তো হাইপার সেন্সিটিভ পেনিসিলিন হাইপার সেন্সিটিভিটি হয়, মানুষ হচ্ছে বোঝার আগে দেখা যাবে মারাও যেতে পারে যদি ইমিডিয়েট যদি ট্রিটমেন্ট না করা হয়। আচ্ছা, পেনিসিলিনের এখন আরো কিছু ক্লাসিফিকেশন আছে, এগুলো আমাদের ফার্মাতেই বেশি লাগবে। তো ক্লাসিফিকেশনের মধ্যে হচ্ছে আমরা বলতে পারি একটা ন্যাচারাল পেনিসিলিন। হ্যাঁ, ন্যাচারাল পেনিসিলিনের মধ্যে যেমন ওরাল আছে আর হচ্ছে আইভি রুটে দেওয়া যায়। ওরাল যেটা হচ্ছে এটাকে আমরা ভি বলি, বা এটাকে বলি অ্যাকচুয়ালি পুরো নামটা হচ্ছে ফেনোক্সিমিথাইল পেনিসিলিন। হ্যাঁ, ওরাল পেনিসিলিন ভি, যেটা আমরা ওরালি দিই। আর আইভিতে যেটা দিই ওটাকে বলি পেনিসিলিন জি, বা এটাকে হচ্ছে পুরো নাম বেনজাইল পেনিসিলিন। তো এটা হচ্ছে ন্যাচারাল। আর এখন আসছি সেমি সিনথেটিক। হ্যাঁ, সেমি সিনথেটিকের মধ্যে হচ্ছে একটা পেনিসিলিনাস রেজিস্ট্যান্ট পেনিসিলিন আছে। হ্যাঁ, ওই বিটা ল্যাকটামেজ এগুলা হচ্ছে এসে ভাঙতে পারবে না। তো এরকম মধ্যে আছে কি যে মেথিসিলিন আছে, ন্যাফসিলিন আছে। ঠিক আছে, এগুলো তার এটা হচ্ছে পেনিসিলিনাস রেজিস্ট্যান্ট। তারপরে আরেকটা আছে হচ্ছে এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন, মানে আমরা হচ্ছে একটা দেখলাম কি তাদের ইফেক্টিভনেসটা শুধুমাত্র গ্রাম পজিটিভের বিরুদ্ধেই বেশি হয়। তাহলে এখন আমরা হচ্ছে এটার স্পেকট্রামটাকে আমরা একটু এক্সটেন্ড করি। সো এক্সটেন্ডেড স্পেকট্রাম পেনিসিলিন, এটার মধ্যে আছে অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন। হ্যাঁ, এই অ্যাম্পিসিলিন এগুলো আমরা ওরালিও নিতে পারতেছি। আচ্ছা, আবার আরেকটা ব্যাপার হচ্ছে তারা কিন্তু সিউডোমোনাসের বিরুদ্ধে কিন্তু এরকম কাজ করে না। তো আমি এখন পেনিসিলিনের মধ্যে আরো কিছু অ্যাড করে সেটাকে আমি অ্যান্টি সিউডোমোনাস বানাই দিলাম, অ্যান্টি সিউডোমোনাস। তো এটার মধ্যে আছে হচ্ছে পাইপারেসিলিন, হ্যাঁ, টিকারেসিলিন, এগুলো আছে। এগুলো অ্যান্টি সিউডোমোনাস পেনিসিলিন আর কি। তারপর এখন পেনিসিলিন শেষ, এখন চলে আসি আমরা সেফালোস্পোরিন। সেফালোস্পোরিন এটাও হচ্ছে একটা ব্যাকটেরিওসাইডাল। এটাও কাজ করবে কিভাবে? এটাও মেইনলি হচ্ছে পেপটিডোগ্লাইকানের ওই যে ক্রস লিঙ্কিং, এটাকে তারা ইনহিবিট করে দেয়। তো এটা আমরা কোথা থেকে পাই? এটা আমরা হচ্ছে সেফালোস্পোরিয়াম বলে একটা ফাঙ্গাস আছে। ঠিক আছে, আমরা তো পেনিসিলিনও থেকে একটা ফাঙ্গাস থেকে পাই, পেনিসিলিয়াম নোটাটাম থেকে, তাই না? আচ্ছা, তো এটাও কি ফাঙ্গাস সেফালোস্পোরিয়াম, এখান থেকে আমরা নিয়ে আসি। আচ্ছা, তখন সেফালোস্পোরিনের এটার অনেকগুলো জেনারেশন আছে। হ্যাঁ, এই জেনারেশনগুলো ইম্পর্টেন্ট, প্রত্যেকটা দু একটা ইম্পর্টেন্ট মনে রাখবো। যেমন প্রথম আসি ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশনের মধ্যে এটা একটা নাম যদি মনে রাখতে চাই, সেফালোথিন, এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন। তারপরে সেকেন্ড জেনারেশনের মধ্যে কি আছে? সেফুরিক্সাইম, এগুলো খুব কমনলি ইউজ করি, সেফুরোক্সাইম, এই একটা মনে রাখি, হ্যাঁ, সেফুরোক্সাইম। তারপরে এখন হচ্ছে কি ফার্স্ট সেকেন্ড সবগুলোর বিরুদ্ধে রেজিস্ট্যান্ট হয়ে গেছে। সো এখন থার্ড জেনারেশনে আমরা কমনলি ইউজ করি কি কি আছে এর মধ্যে? আছে হচ্ছে সেফোটেক্সাইম, এটা কি ছিল? সেফুরোক্সাইম, এটা সেফোটেক্সাইম। তারপরে আছে সেফিক্সিম,
এগুলো। তারপরে থার্ড জেনারেশন পর্যন্ত বেশি হচ্ছে গিয়ে এখন, মানে থার্ড জেনারেশনটা বেশি ইউজ করা হয়, স্পেশালি সেফোট এক্সাম এগুলা। আর ফোর্থ জেনারেশন হচ্ছে গা এটা ইউজ করা হয় না, যদি হচ্ছে কিছু ক্ষেত্রে মিস ইউজ হয়। হ্যাঁ, তো ফোর্থ জেনারেশনের নামটা মনে রাখি, একটা মনে রাখি যে সেফেপাইম, সেফেপাইম। আর ফোর্থ জেনারেশন গেল, এখন ফিফথ জেনারেশনটা এটা একদম হচ্ছে রিজার্ভ করা আইসিইউ পেশেন্টদের ক্ষেত্রে। তো একটা নাম মনে রাখতে পারলে সেফটোলাজেন। কি নাম? সেফটোলাজেন, সেফটোলা, সেফটোলাজেন এটা। তো আমরা মানে জেনারেশন গুলো যখন উপর থেকে নিচের দিকে, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, তো সেখানে গেলে দেখা যাচ্ছে যে ওদের গ্রাম পজিটিভের বিরুদ্ধে কাজ করার অ্যাক্টিভিটিটা বা ইফেক্টিভনেসটা কমতে থাকে, হ্যাঁ, এবং নেগেটিভের বিরুদ্ধে ইফেক্টিভনেস ওদের বাড়তে থাকে। তো এটা হচ্ছে জেনারেশনের একটা পার্থক্য। এছাড়া হচ্ছে আমরা অ্যান্টি সিউডোমোনাল অ্যাক্টিভিটিও হচ্ছে কি ফোর্থ জেনারেশনে, এটা মনে রাখতে পারি, ফোর্থ জেনারেশনের সবচেয়ে ভালো অ্যান্টি সিউডোমোনাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, তার মধ্যে আছে আবার ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে থার্ড আর ফিফথ যেটা এটা। আচ্ছা, তো এগুলো কিছু মনে রাখা যায়। এবার চলে আসি হচ্ছে যে বলতেছিলাম বিটা ল্যাকটাম ড্রাগস। তো বিটা ল্যাকটাম ড্রাগস গুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের সাবধান থাকতে হবে। বিটা ল্যাকটামেজ এনজাইম প্রডিউস করে, এরকম ব্যাকটেরিয়ার বিরুদ্ধে দেওয়া যাবে না। তো বিটা ল্যাকটাম ড্রাগস এর মধ্যে কি আছে? একটা তো পেনিসিলিন, সেফালোস্পোরিনও কিন্তু বিটা ল্যাকটাম ড্রাগ। তারপর হচ্ছে কার্বাপেনাম, ঠিক আছে, কার্বাপেনামের মধ্যে আছে ইনিপেনাম, মেরোপেনাম। তো এগুলো হচ্ছে কি ওই প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর সাথে, প্লাজমা প্রোটিন বাইন্ডিং যে প্রোটিন গুলো আছে এগুলোর সাথে বাইন্ড করে বসে থাকবে এবং সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করবে। আচ্ছা, আর কি আছে? মনোবেক্টাম, মনোবেক্টামের মধ্যে অ্যাজোট্রিওনাম এটা আছে। তো পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনাম, মনোবেক্টাম, এই চারটা হচ্ছে বিটা ল্যাকটাম ড্রাগস, এগুলো একটু মনে রাখবো। তারপরে এখন আমরা আসি হচ্ছে ভ্যানকোমাইসিন। ভ্যানকোমাইসিন এটা আমরা ইউজ করি অ্যাকচুয়ালি পেনিসিলিনে যখন হচ্ছে রেজিস্ট্যান্ট হয়ে যায় বিটা ল্যাকটাম, ওই ড্রাগগুলা বিটা ল্যাকটামেজ, ঠিক আছে, ওইগুলোর বিরুদ্ধে মানে বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট ড্রাগ, এগুলোর বিরুদ্ধেও যদি রেজিস্ট্যান্ট হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যানকোমাইসিন ইউজ করি। হ্যাঁ, ভ্যানকোমাইসিনটা আবার হচ্ছে কিভাবে কাজ করে, এটা ব্যাকটেরিওসাইডাল একটা, তো এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, স্পেশালি হচ্ছে আমরা স্ট্যাফিলোকক্কাস অরিয়াস এগুলোর বিরুদ্ধে আর কি কাজ করি। তো এটা কিভাবে কাজ করবে? এটাও অনেকটা হচ্ছে পেনিসিলিনের মতোই, মানে সেল ওয়াল সিনথেসিসটাকে ইনহিবিট করে। তো এটা যেটা করে আমরা দেখছিলাম, এটা ধরা যাক একটা টেট্রাপেপটাইড, আর এইদিকে ধরা যাক আরেকটা টেট্রাপেপটাইড। আচ্ছা, এটা একটু মুছে দিই। এখন এই দুটো টেট্রাপেপটাইডের তারা করে কি, যে মুখগুলা হচ্ছে বন্ধ করে দেয়। হ্যাঁ, ধরা যাক যে এই যে মুখটা ছিল এই মুখটা বন্ধ করে দিচ্ছে, এই যে মুখটা ছিল ধরা যাক এই মুখটা বন্ধ করে দিচ্ছে। তাহলে এখন যদি মুখটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো ওদের মধ্যে তো ক্রস লিঙ্কিং হওয়ার তো প্রশ্নই আসে না। আর যেটা করতেছিল পেনিসিলিন এসে এইটার মাঝখানে ট্রান্সপেপটাইডেস এনজাইমটাকে তারা ইনহিবিট করে দিয়ে, হ্যাঁ, এইভাবে তারা ক্রস লিঙ্কিংটাকে বন্ধ করতেছিল। দেখা গেছিল তখন অস্মেটিক প্রেশার ভেতরে বেশি হয়ে যেত, তখন ওয়াটার টোটার ঢুকে গিয়ে এটাকে বার্স্ট আউট করে দিত। কিন্তু এখানে সব বার্স্ট আউট করার কোনো অপশন আসতেছে না, সে জাস্ট করতেছে কি ট্রান্সপেপটাইডাসে কি বাইন্ড হওয়ারই জায়গা দিচ্ছে, মানে মুখটাকে ব্লক করে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি কোথায় গিয়ে হচ্ছে মানে মুখটাকে ব্লক করে দিচ্ছে, এটা একটু মনে রাখবো। ডিরেক্টলি মানে তারা গিয়ে এই জায়গায় দখল করে বসে আছে। তো এই জায়গাটার নামটা একটু মনে রাখি আমরা, এটা হচ্ছে ডি অ্যালানিল, ডি অ্যালানিল, ডি অ্যালানিল, ডি অ্যালানিল। এই সাইটে গিয়ে অ্যাকচুয়ালি মানে এটা হচ্ছে তাদের এই মুখটা বললাম, তো এখানে গিয়ে তারা বাইন্ড হয়ে ভ্যানকোমাইসিন বাইন্ড হয়ে বসে থাকবে, ফলে ট্রান্সপেপটাইডেস বাইন্ড হতে পারবে না। তাহলে ডি অ্যালানিল, ডি অ্যালানিল এটার বিরুদ্ধে কাজ করে। আচ্ছা, তাহলে এটা গেল। তারপর ভ্যানকোমাইসিনের বিরুদ্ধে হচ্ছে অনেকে হচ্ছে কি রেজিস্ট্যান্ট হয়ে যায়, তো তখন দেখা যায় যে এটার অ্যাকচুয়ালি সাবস্টিটিউট হয়ে যায়, হ্যাঁ, ডিল্যাকটেট দিয়ে, তখন আর হচ্ছে এটা আর কাজ করতে পারে না। তখন আমাদের ভ্যানকোমাইসিন ইউজ না করে ড্যাপটোমাইসিন এরকম আরো কিছু ইউজ করতে হয় আর কি। আচ্ছা, এখন চলে আসে আমাদের তাহলে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিট করে, এগুলো আমরা পড়ে ফেলছি। এখন আসি হচ্ছে সেল মেমব্রেন ইনহিবিটর। ঠিক আছে, সেল মেমব্রেনের উপরে কাজ করবে যারা। এটার মধ্যে কি দুটা নাম বলছিলাম, একটা হচ্ছে পলিমিক্সিন, সেটার মধ্যে আবার পলিমিক্সিন এ আছে, বি আছে, আরেকটা হচ্ছে ড্যাপটোমাইসিন। ড্যাপটোমাইসিনটা অনেকটা ইয়ার মতোই কাজ করবে, ভ্যানকোমাইসিন এগুলোর মতোই। আর পলিমিক্সিনটা কিভাবে কাজ করে? পলিমিক্সিনটা হচ্ছে অনেকটা হচ্ছে আমাদের সাবান যেভাবে কাজ করে এরকম। হ্যাঁ, ধরা যাক এটা হচ্ছে ব্যাকটেরিয়া আউটার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন। তো এটার মাঝখানে কি আছে? পেরিপ্লাজমিক স্পেস আছে ওদের। তো এই মেমব্রেন গুলার আমরা যদি স্ট্রাকচার চিন্তা করি, আমাদের হচ্ছে নর্মাল সেল, আমাদের সেল মেমব্রেন যে স্ট্রাকচার থাকে ওটাই তো। তারপরে ফসফোলিপিড বাইলেয়ার আছে। হ্যাঁ, তাহলে ধরা যাক এটা হচ্ছে এরকম ফসফেট মাথা আর মাঝখানে হচ্ছে ফ্যাটি অ্যাসিডের লেজ। হ্যাঁ,
তো এরকম আর কি আছে ওদের। তো এখানেও ইনার মেমব্রেনেও সেম এরকম। তাহলে একটা হচ্ছে হাইড্রোফিলিক রিজিয়ন, হ্যাঁ, ফসফেট মাথাটা, আর হাইড্রোফোবিক হচ্ছে আর এই ফ্যাটি অ্যাসিডটা। তাহলে তারা করে কি, এই পলিমিক্সিনটা এসে হচ্ছে কি এই যে লাইপোপলিস্যাকারাইড, যে ফসফেটের যে মাথাটা, হ্যাঁ, এই লাইপোপলিস্যাকারাইড এটার সাথে বাইন্ড করে বসবে। তো বাইন্ড করে তারপরে হচ্ছে করবে কি, এই আউটার মেমব্রেনটাকে একদম ডিসরাপ্ট করে ভেতরে ঢুকে যাবে। পেরিপ্লাজমিক স্পেসে হচ্ছে একদম ডিসরাপ্ট করে এখানে যে ইয়াতে আছে সবগুলোকে ভেঙে টেঙে তারা এখন ইনার মেমব্রেনেও চলে আসবে। ইনার মেমব্রেনেও এসে তারা সুন্দর মতো ইনার মেমব্রেনকে ডিসরাপ্ট করে যাবে। তার মানে এই লাইপোপলিস্যাকারাইডের সাথে তারা বাইন্ড করে তারপরে ইনার মেমব্রেন পর্যন্ত তারা ডিসরাপ্ট করে দিতে পারতেছে। তাহলে পলিমিক্সিন ই এটার মধ্যে আছে কোলিস্টিন, ঠিক আছে। কোলিস্টিনটা হচ্ছে খুব কমনলি ইউজ করা হয়, হ্যাঁ, ওয়ার্ডে ইউজ করি, পেডি ওয়ার্ড, তারপরে গাইনি ওয়ার্ড, অনেক জায়গায় কোলিস্টিন সবচেয়ে বেশি ইউজ করে। আর পলিমিক্সিন বি এটা হচ্ছে নিস্ট্যাটিন, এটা অনেকটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল এটা হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, তাহলে গেল এখন সেল মেমব্রেন, এটা চলে গেল সেল মেমব্রেনের উপরে কাজ করে। এখন আসি যে প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে, তার মানে রাইবোসোমের উপরে কাজ করবে। তো আমরা 30S রাইবোসোমের উপরে কারা কাজ করতো, অ্যামিনো গ্লাইকোসাইডস। অ্যামিনো গ্লাইকোসাইডস এর এক্সাম্পল কি আছে, সবগুলো লাস্টে সিন, স্ট্রেপ্টোমাইসিন, তারপরে নিওমাইসিন, কেনামাইসিন, জেন্টামাইসিন, অ্যামিকাসিন, সবগুলো লাস্ট হচ্ছে CIN। এই ওয়ার্ডটা দেখে আমরা বুঝবো এটা হচ্ছে আমাদের অ্যামিনোগ্লাইকোসাইডস। আচ্ছা, তো এটাও কি এগুলো হচ্ছে ব্যাকটেরিওসাইডাল, এবং এটা মেইনলি অ্যাকচুয়ালি গ্রাম নেগেটিভ রডের বিরুদ্ধে হচ্ছে বেশি ইউজফুল। তো এটা কিভাবে কাজ করে, এটা কাজ করবে হচ্ছে আমরা ট্রান্সলেশন, এই প্রসেসটা মানে কি mRNA থেকে কি করবে, অ্যামিনো অ্যাসিডের চেইন মানে প্রোটিন সিনথেসিস হবে, তাই তো। তো এখন করে কি, এই গুলো এসে যে অ্যামিনো গ্লাইকোসাইড এসে তারা একটা ভুল ইনফরমেশন দেয়, হ্যাঁ, একটা মিসকোডেড পেপটাইড চেইন তৈরি করে। হ্যাঁ, কি বললাম, মিসকোডেড পেপটাইড চেইন। তাহলে কোডটা যখন এরকম ভুল দেয় তখন তাহলে কি হবে, আলটিমেটলি যে অ্যামিনো অ্যাসিড এবং যে আসি অ্যামিনো অ্যাসিড থেকে যে প্রোটিন হবে ওটাও হচ্ছে কি ভুল প্রোটিন হবে, ঠিক আছে। এভাবে তারা অ্যাকচুয়ালি ট্রান্সলেশন যেটা, ঠিক আছে, এইটা তারা হচ্ছে কি উল্টাপাল্টা করে দেয়, এভাবে কাজ করে। তো এটা কাজ করতেছে কি 30S রাইবোসোমের উপরে, কিন্তু 50S এর উপরে তাহলে কাজ করতো কারা, 50S এর উপরে ছিল ক্লোরামফেনিকল আর এরাইথ্রোমাইসিন। ক্লোরামফেনিকল আর হচ্ছে এরাইথ্রোমাইসিন, ক্লোরামফেনিকল, এরাইথ্রোমাইসিন। আর 30 উপরে কাজ করতো কারা, একটু লিখি, এটা হচ্ছে টেট্রাসাইক্লিন আর হচ্ছে অ্যামিনোগ্লাইকোসাইডস। তো অ্যামিনোগ্লাইকোসাইডটা আমরা পড়লাম, এটা 50S এরটা মোটামুটি হচ্ছে একই রকমই। তাহলে এখন আমরা আসবো হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিসটাকে ইনহিবিট করে কারা। তো নিউক্লিক অ্যাসিডের মধ্যে নিউক্লিওটাইডকে করতে পারে, ডিএনএ কে করতে পারে, অথবা আরএনএ কে করতে পারে। তাহলে আমরা ফার্স্টে আসি হচ্ছে, ফার্স্টে যেটা পড়বো এটা হচ্ছে সালফোনামাইড। এটা নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। নিউক্লিক অ্যাসিডের মধ্যে আমরা দেখি কিভাবে তারা অ্যাকচুয়ালি করে। তারা হচ্ছে ফার্স্টে আমরা মাথায় রাখবো এটা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, নট ব্যাকটেরিওসাইডাল। ওকে, তো ডিএনএ সিনথেসিসের একটা পর্যায় ছিল এরকম, প্রথমে প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড তৈরি হতো। হ্যাঁ, এই প্যারা অ্যামিনো বেনজোইক অ্যাসিড এবং সাথে হচ্ছে অন্য কিছু কম্পোনেন্টস মিলে তৈরি হতো হচ্ছে ডাইহাইড্রোফলিক অ্যাসিড। কি বললাম, ডাইহাইড্রোফলিক অ্যাসিড। এই ডাইহাইড্রোটা তারপরে আরো দুটো ফলিক অ্যাসিড অ্যাড করে তারা হয়ে যেত টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড, ঠিক আছে। মানে দুটার মাঝখানে দুটার কি এনজাইম লাগতো, এনজাইমের নামটা ইম্পর্টেন্ট। এটার নাম হচ্ছে পাবা থেকে এই ডাইহাইড্রোফলিক অ্যাসিড হওয়ার জন্য লাগে ডাইহাইড্রোপটেরয়েড সিনথেস, এই এনজাইমটা লাগে ডাইহাইড্রোপটেরয়েড সিনথেস। আর ডাইহাইড্রোফলিক অ্যাসিড থেকে টেট্রাহাইড্রোফলিক অ্যাসিড হওয়ার জন্য লাগে ডাইহাইড্রোফলেট রিডাকটেস। তো এই সালফোনামাইড এসে যেটা করবে, সালফোনামাইড এসে এই যে ডাইহাইড্রোপটেরয়েড সিনথেস, এই জায়গাটা, এইটাকে তারা হচ্ছে ব্লক করে দেবে। এটা হচ্ছে সালফোনামাইড করে। আর ট্রাইমেথোপ্রিন যেটা, ট্রাইমেথোপ্রিন এই জায়গাটাকে ব্লক করবে, এই এনজাইমটাকে ব্লক করে দেবে। ডাইহাইড্রোফলেট রিডাকটেস এটাকে ব্লক করে দেবে, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট খালি মনে রাখবো কোন এনজাইমটাকে ব্লক করে, কোন পাথওয়েটাকে। পাবা থেকে ও ডিএইচএফ করতে দিবে না সালফোনামাইড, আর ট্রাইমেথোপ্রিন এসে হচ্ছে ডিএইচএফ থেকে টিএইচএফ এ যেতে দিবে না।
তো এটা আমরা মোস্ট ফ্রিকোয়েন্টলি ট্রাইমেথোপ্রিম এগুলো হচ্ছে আমরা সালফোমেথাক্সোজোলের সাথে ইউজ করি ট্রাইমেথোপ্রিমটা, এবং এটা হচ্ছে ইউটিআই, তারপরে নিউমোসেটিক নিউমোনিয়া, শিগুলোসিস, এগুলোতে হচ্ছে মোস্ট কমনলি ইউজ করা হয়। তো এটাকে আমরা তখন কোট্রাইমোক্সিজল এটাও বলি, দুটো একসাথে ইউজ করি, হ্যাঁ, সালফোমেথাক্সোজোলের সাথে ট্রাইমেথোপ্রিমটা। আচ্ছা, তাহলে এটা গেলে হচ্ছে কিভাবে নিউক্লিয়, মানে এটা কি করতেছে, নিউক্লিওটাইডকে সিনথেসিস হতে দিবে না, মানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন যে চারটা আছে ওগুলা হচ্ছে সিনথেসিস হতে দিবে না। তো ওগুলো না হলে তো আলটিমেটলি নিউক্লিক অ্যাসিড ডিএনএটা তৈরি হচ্ছে না। এবার আসে হচ্ছে কি, ধরা যাক ওখানে ঝামেলা নাই, কিন্তু ঝামেলা হচ্ছে ডিএনএ সিনথেসিস ইনহিবিট করতেছে। ডিএনএ সিনথেসিস ইনহিবিট করে এরকম কি আছে, কুইনোলিন, কুইনোলোন। তো এগুলো কিন্তু ব্যাকটেরিওসাইডাল, হ্যাঁ, সালফোনামাইডটা খালি ছিল ব্যাকটেরিয়া স্ট্যাটিক। আচ্ছা, তাহলে এটা করবে কি, ডিএনএ গাইরেজ যে এনজাইমটা আছে, হ্যাঁ, আমরা জানি হচ্ছে অনেকগুলো ডিএনএ রেপ্লিকেশন এনজাইম আছে, তার মধ্যে গাইরেজ একটা, যেটা হচ্ছে ওই স্ট্র্যান্ডে যে প্যাচটা এগুলো খুলতে সাহায্য করে। তো এই গাইরেজ এনজাইম এই টপ বাইটাকে টপ আইসোমারেজ বলতেছি, এটাকে ইনহিবিট করে দিচ্ছে। ঠিক আছে, কুইনোলিন গুলোকে আমরা আবার ন্যালিডিক্সিক অ্যাসিডের অ্যানালগ বলি, সিনথেটিক অ্যানালগ বলি। আচ্ছা, তো এটা জাস্ট মাথায় রাখো, ডিএনএ গাইরেজটাকে করে। আর এটার ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু, যেমন এটা প্রেগনেন্ট উইমেনদের ক্ষেত্রে দেওয়া যাবে না, বা 18 বছরের নিচে বাচ্চাদের দেওয়া যায় না। কেন দেওয়া যায় না, কারণ গ্রোয়িং বোন, তারপরে কার্টিলেজ, হ্যাঁ, এগুলা হচ্ছে তারা ড্যামেজ করে দেয়। আবার হচ্ছে সালফোনামাইড, এগুলো আমরা কিন্তু প্রেগনেন্ট উইমেনদেরও দিতে পারবো না। কেন, কারণ এই যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে তারা কি ঠিক মতো করতে দিচ্ছে না। তো নিউক্লিওটাইড না হলে ডিএনএ যদি বাচ্চাদের ক্ষেত্রেও ডিএনএ সিনথেসিসটা হচ্ছে ইনহিবিট হতে পারে, তো সেক্ষেত্রে কনজেনিটাল অ্যানোমালি হতে পারে, এরকম তাদের কিছু টিয়ারোজেনিক প্রপার্টি আছে। তারপর আমরা যে পরে আসলাম অ্যামিনোগ্লাইকোসাইডস এর মধ্যে, হ্যাঁ, স্ট্রেপ্টোমাইসিন, এগুলোর হচ্ছে আবার কিছু অটোটক, মানে অনেকগুলো টক্সিসিটি আছে, যেমন হচ্ছে স্ট্রেপ্টোমাইসিনের ক্ষেত্রে খুব কমন অটোটক্সিন, হিয়ারিং লস করে। তো এরকম হচ্ছে অনেকগুলোরই হচ্ছে বিভিন্ন অ্যাডভার্স ইফেক্টস আছে, যেগুলো আমরা ফার্মাকোলজি থেকে ভালো করে পড়বো। আচ্ছা, তারপরে হচ্ছে কি আমরা পড়তেছি কুইনোলিন। কুইনোলিনের ক্ষেত্রে তাহলে একটা হচ্ছে বোন, কার্টিলেজ এগুলা ড্যামেজ করে, এটা একটা ব্যাপার। তারপর এখন কুইনোলিনের হচ্ছে আবার কিছু জেনারেশন আছে, যেমন তোমার প্রথমে যেটা ছিল ফার্স্ট জেনারেশন, হ্যাঁ, ফার্স্ট জেনারেশনে ছিল ওই ন্যালিডিক্সিক অ্যাসিডটা ফার্স্ট জেনারেশনে ইউজ করতো, তো এটা এখন তো আর রেজিস্ট্যান্ট হয়ে গেছে। তারপরে আসছে সেকেন্ড জেনারেশন। সেকেন্ড জেনারেশনে কমন, সবচেয়ে কমন এখন কি গেলে হচ্ছে কি দিয়ে দেয়, সিপ্রোফ্লক্সাসিন। তো সিপ্রোফ্লক্সাসিনটা খুব কমনলি ইউজ করতেছে, এটাও হয়তো রেজিস্ট্যান্ট হয়ে যাবে। তো এটা অলরেডি মনে হয় হয়েও গেছে, যে কারণে হচ্ছে আমরা থার্ড ফোর্থের আমরা কিন্তু এখন হচ্ছে মক্সিফ্লক্সাসিন, হ্যাঁ, লিভোফ্লক্সাসিন, এগুলো হচ্ছে ইউজ করি, হ্যাঁ, মক্সিফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, এগুলো হচ্ছে থার্ড আর ফোর্থ জেনারেশনের। আচ্ছা, এইবার হচ্ছে তাহলে ডিএনএ সিনথেসিস কিভাবে করে এটাও দেখলাম, নিউক্লিওটাইডেরটাও দেখলাম। এবার আসি হচ্ছে এমআরএনএ সিনথেসিসকে ইনহিবিট করবে। এমআরএনএ সিনথেসিস ইনহিবিট করে কিভাবে, এটা হচ্ছে রিফাম্পিসিন এক্সাম্পল। তো তারা আরএনএ পলিমারেজ যে এনজাইমটা আছে এটাকে ইনহিবিট করে দেবে, এটাকে সিনথেসিস হতে দিবে না, হ্যাঁ? তো এর ফলে এমআরএনএ সিনথেসিস হতে পারলো না। তো আমরা এটাকে রিফাম্পিসিন আমরা কমনলি টিবিতে ইউজ করি, প্রোস্টেটিক ভালভ এন্ডোকার্ডিটিস ইউজ করি, কোন ড্রাগের সাথে অ্যাকচুয়ালি কম্বিনেশন করে ইউজ করা হয়, হ্যাঁ। তো এখন এই যে কম্বিনেশনের ব্যাপারটা যেহেতু আসলো, তাহলে এই হচ্ছে আইসোনিয়াজিডের সাথে আর কি কি আমরা দিতে পারি, হ্যাঁ, আমরা হচ্ছে সরি রিফাম্পিসিনের সাথে আমরা আর কি কি দিই, আমরা এখানে 4টা ড্রাগ একসাথে দিই, হ্যাঁ। কি কি দেই, আইসোনিয়াজিড, রিফাম্পিসিন তো আছেই, হ্যাঁ, এটা তো আছেই, তারপরে আইসোনিয়াজিড, ইথাম্বুচল আর হচ্ছে পাইরাজিনামাইড, এই 4টা। তো তার মধ্যে রিফাম্পিসিন তো আরএনএ সিনথেসিসটাকে ইনহিবিট করে। তারপরে আইসোনিয়াজিড, এটা কিভাবে কাজ করবে, এটা আমরা হচ্ছে যখন মাইকোব্যাকটেরিয়াম পড়বো তখন দেখবো এটার একটা মাইকোলিক অ্যাসিড থাকে, ওদের সেল ওয়ালেরও বাইরে মাইকোলিক অ্যাসিডের এই মোটা লেয়ারটা থাকে, যেই কারণে অ্যাকচুয়ালি ওদেরকে আমরা নর্মাল গ্রাম স্টেনও করতে পারি না, তখন অ্যাসিড ফাস্ট করতে হয় আর কি, খুব মোটা একটা পুরো একটা লেয়ার থাকে। তো তারা হচ্ছে কি মাইকোলিক অ্যাসিড সিনথেসিসটাকে তারা ইনহিবিট করে দিবে আর কি। তারপরে ইথাম্বুচল কিভাবে কাজ করে, এটা একটা ব্যাকটেরিওস্ট্যাটিক, হ্যাঁ, তাহলে সালফোনামাইড আরেকটা পাইলাম ইথাম্বুচল, এগুলো হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। তো এটা করে কি, যে ওই মাইকোলিক অ্যাসিড আর হচ্ছে পেপটিডোগ্লাইকান এই লেয়ারের মধ্যে একটা লিংক থাকে অ্যারাবিনো গ্যালাকটিন, তো এই অ্যারাবিনো গ্যালাকটিনটাকে তারা সিনথেসিসটাকে ইনহিবিট করে দেবে। আর পাইরাজিনামাইড এইটা কাজ করে হচ্ছে ওই ফ্যাটি অ্যাসিড সিনথেসিস, এগুলো হচ্ছে ইনহিবিট করে দেয়, স্পেশালি ওই মানে ফ্যাটি অ্যাসিড যদি না আসে তাহলে মাইকোলিক অ্যাসিডও আসবে না, এভাবে কাজ করে। আচ্ছা, তারপর আরো কিছু আছে ব্যাকটেরিওসাইডাল, হচ্ছে আরো কিছু অ্যান্টিবায়োটিক, যেমন মেট্রোনিডাজোল আছে। মেট্রোনিডাজোল এগুলো কিসের বিরুদ্ধে কাজ করে, এটা হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, হ্যাঁ। মেট্রোনিডাজল আমরা কমনলি তাহলে হচ্ছে এগুলা
ব্যাকটেরিয়েটস, তারপর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি, ঠিক আছে, এছাড়া কিছু প্রোটোজোয়া, ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের প্রোটোজোয়া দিয়ে যে হচ্ছে ডায়রিয়া ডিসেন্ট্রি এগুলো হয়, হ্যাঁ, এগুলো দেওয়া করি। তো মেট্রোনিডাজোল এগুলো অ্যানারোবিক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে হচ্ছে ব্যাকটেরিসাইডাল ওরা। তো এটা হচ্ছে মেট্রোনিডাজোলের দুইটা মেকানিজম আমরা বলি, দুইটা পসিবল মেকানিজম। একটা হচ্ছে তারা নিজেরা ইলেকট্রন সিঙ্ক হিসেবে কাজ করে, হ্যাঁ, তার মানে ইলেকট্রন তারা একসেপ্ট করে, ফলে হচ্ছে মানে ওই অর্গানিজমের যে রিকোয়ার্ড পাওয়ারটা দরকার ছিল সেটা হচ্ছে লস হয়ে যায়, ঠিক আছে। এছাড়া আরেকটা কাজ করে তারা হচ্ছে কি ডিএনএর সাথে বাইন্ড হয়ে ডিএনএ যে স্ট্র্যান্ডটা ছিল এই স্ট্র্যান্ডটাকে তারা ব্রেক করে দেয়, হ্যাঁ, ডিএনএ স্ট্র্যান্ডটা ব্রেক করে দিতে পারে। তো এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ডিএনএ পলিমারেজের উপর গিয়ে কাজ করে, হ্যাঁ, ডিএনএ পলিমারেজের উপর গিয়ে কাজ করে ডিএনএ স্ট্র্যান্ডটাকে তারা ব্রেক করে দেয়। এছাড়া হচ্ছে মানে আরো যদি ডিটেলস মেকানিজম জানি, পলিমারেজটা হচ্ছে ডিএনএ পলিমারেজের উপরে মানে কিভাবে কাজ করবে, অ্যাকচুয়ালি ফার্স্টে হয় কি যে ফেরিডক্সিন থেকে সেটা হচ্ছে মানে ফেরেডক্সিন, মানটা হচ্ছে এরকম ফেরেডক্সিনটা এটা ছিল রিডিউসড অবস্থা, হ্যাঁ, রিডিউস থেকে এটা হচ্ছে তারপরে অক্সিডাইজড হয়ে যাবে। তো এটা অক্সিডাইজ হলে তারপরে কিছু টক্সিক মেটাবলাইট তৈরি হয়, যেটা গিয়ে ডিএনএ পলিমারেজ ওটার উপরে কাজ করে হচ্ছে ওটাকে নষ্ট করে দিচ্ছে, ফলে ডিএনএ স্ট্র্যান্ড যেটা এটা হচ্ছে ভেঙে যাবে, ব্রেকেজ হয়ে যাবে, মানে ডিএনএ ফ্র্যাগমেন্ট হয়ে যাবে, ঠিক আছে, ডিএনএ গুলো খন্ড খন্ড হয়ে যাবে। তো যেভাবে কাজ করে, তাহলে এগুলো ছিল মোটামুটি ইম্পর্টেন্ট অ্যান্টিবায়োটিক গুলোর মেকানিজম অফ অ্যাকশন। এখন আসি যে কেমোপ্রোফাইলেক্সিস, এই জিনিসটা মানে কি। কেমোপ্রোফাইলেক্সিস হচ্ছে আমরা যখন অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ মানে ইনফেকশন হওয়ার আগে আমরা ওই ইনফেকশনটা যেন না হয় প্রিভেন্ট করার জন্য আমরা যখন ইউজ করি সেটাকে বলি কেমোপ্রোফাইলেক্সিস, ঠিক আছে, টু প্রিভেন্ট ইনফেকশন। তো এটা হতে পারে যে কোনো সার্জারি করার আগে, হ্যাঁ, প্রায়র টু সার্জারি আমরা ইউজ করতে পারি। যেমন ধরা যাক যে এন্ডোকার্ডাইটিস যেন না হয়, ধরা যাক একটা পেশেন্ট ডেন্টাল সার্জারি করবে, তো এখন এখান থেকে সার্জারি কমপ্লিকেশন হিসেবে এন্ডোকার্ডাইটিস হয়ে যেতে পারে, তো এটা যেন না হয়, তো তাহলে আমরা তখন অ্যামোক্সিসিলিন ইউজ করতে পারি। তো এটা অ্যাকচুয়ালি তো নর্মাল সব ডেন্টাল সার্জারি তো করা হবে না, এটা হচ্ছে যাদের আগে হচ্ছে হার্ট ভালভ ড্যামেজ ছিল, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এটা স্পেশালি আমরা অ্যামোক্সিসিলিনটা ইউজ করি। তারপরে ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে আমরা তাদের অপরচুনিস্টিক ইনফেকশন যেন না হয়, তো সেক্ষেত্রে তারা ধরা যাক অর্গান ট্রান্সপ্লান্ট করবে, তো অপরচুনিস্টিক ইনফেকশন প্রিভেন্ট করার জন্য ফ্লোরোকুইনোলিন, সেফালোস্পুরিন, ঠিক আছে, এরকম এগুলো ইউজ করতে পারি। তারপরে হচ্ছে আবার যারা হচ্ছে ওই প্যাথোজেন যেটা আর কি ইনফেকশন করে সেটার প্রতি এক্সপোজড হয়েছিল, এখন সে নর্মাল ইমিউনিটির মানুষ, সমস্যা নেই, কিন্তু সে এক্সপোজ যেহেতু হয়েছিল তো তাদের ক্ষেত্রেও হচ্ছে আমরা ইউজ করতে পারি। আবার ধরা যাক এমন একটা এরিয়াতে যাবে, এন্ডেমিক কোনো জোনে যাবে, যে ম্যালেরিয়া এন্ডেমিক কোনো জোনে যাবে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে হচ্ছে কুইনোলিন আগে থেকে তাকে দেওয়া যেতে পারে কেমোপ্রোফাইলেক্সিস হিসেবে। তো এরকম হচ্ছে আমরা কয়েকটা মনে রাখতে পারি, যেমন পেনিসিলিনটা হচ্ছে তো একটা অ্যান্টিবায়োটিক, তো ঠিক আছে, ওকে, এটাকে আমরা কেমোপ্রোফাইলেক্সিসও ইউজ করি। কখন ইউজ করতে পারি, ওই যে হচ্ছে যাদের আগে রিউমেটিক ফিভার ছিল তো তাদের জন্য পরবর্তীতে মানে রিকারেন্ট যেন বারবার যেন ফ্যারিনজাইটিস না হয় তাদের ক্ষেত্রে আমরা দিতে পারি। আরেকটা আছে হচ্ছে সেফট্রাক্সন, ঠিক আছে, সেফট্রাক্সন এগুলাতে হচ্ছে সেফালোস্পোরিনের হচ্ছে এগুলা আমরা হচ্ছে বেশি ইউজ করি না, কিন্তু আমরা কোথায় দিতে পারি, যে এরকম কেমোপ্রোফাইলেক্সিস ধরা যাক নেসিরিয়া গনোরির প্রতি হচ্ছে এক্সপোজড হলো, তাহলে এখন সেক্ষেত্রে আমরা এটা গনোরিয়াটা প্রিভেন্ট করার জন্য আমরা সেফট্রাক্সন দিতে পারি, হ্যাঁ, সেফট্রাক্সন। তারপরে সিপ্রোফ্লক্সাসিন তো কমনলি দেয়, এটা হচ্ছে এটা খুব প্রিয় কেমোপ্রোফাইলেক্সিস। আমরা নেসিরা মেনিনজিটাইটিস মানে মেনিনজাইটিস যেন না হয় সেই ক্ষেত্রে আমরা এই নেসিরা মেনিনজিটাইটিসের প্রতি যদি এক্সপোজড হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা দিতে পারি। আচ্ছা, তারপরে এরকমই কয়েকটা মনে রাখলে, যেমন আরেকটা আছে পেন্টামিডিন, এটা হচ্ছে আমরা নিউমোনিয়া যেন না হয়, নিউমোসাইটিস নিউমোনিয়া যেন না হয়, এই ক্ষেত্রে আমরা এক্স পেশেন্টদের ক্ষেত্রে দিই এরকম। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে এখন আসছি প্রোবায়োটিক বলতে কি বোঝে। প্রোবায়োটিক হচ্ছে এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া, হ্যাঁ, এবং তারা লিভিং ব্যাকটেরিয়া, কিন্তু তারা নন প্যাথোজেনিক, হ্যাঁ। এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা যখন অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা খাবো, তো এটা কেন খাচ্ছি, কারণ তারা গিয়ে করে কি আমাদের বডিতে প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার যে রিসেপ্টর গুলা ছিল ওগুলোর সাথে বাইন্ড করে গিয়ে বসে থাকে, তাইলে এখন ওই প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো বাইন্ড করতে পারবে না, সো প্যাথোজেনেসিসটা হতে পারতেছে না, ডিজিজটা প্রিভেন্ট হচ্ছে। তো যেমন একটা এক্সাম্পল মনে রাখতে পারি, ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে, ল্যাক্টোব্যাসিলাস, এটা হচ্ছে আমরা এটা একটা আছে। তারপরে স্যাকারোমাইসিস বাউলার্জি, এটাও মনে রাখতে পারি, স্যাকারোমাইসিস বাউলার্জি,
এগুলা হচ্ছে কি স্যাকারোমাইসিস বলারিটা আমরা এটা ইউজ করি হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড যে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি থাকলে যে ইনফেকশনগুলো হয়, তো হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলের ওই ইনফেকশন এগুলোর বিরুদ্ধে আমরা হচ্ছে কি তখন প্রোবায়োটিক এগুলো ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমরা আবার অ্যান্টিবায়োটিক কিছু কম্বিনেশন ইউজ করতে পারি। হ্যাঁ, তো কম্বিনেশন ইউজ কেন করব? কম্বিনেশন মানে কি দুইটা বা তার বেশি ড্রাগ যখন একসাথে করা হয়, তো এটা হতে পারে অ্যাডভান্টেজ আছে অনেক কিছু, যেমন একটা বলতে পারি যে সিরিয়াস ইনফেকশন, হ্যাঁ এটাকে তারা ট্রিট করতেছে, হ্যাঁ সিরিয়াস ইনফেকশন ট্রিট করতেছে, যেমন যেমন ধরা যাক যে স্ট্যাফিলোকক্কাস সেপসিস হলো, ঠিক আছে, তো এখন হচ্ছে স্ট্যাফিলোকক্কাল সেপসিস এটা কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে হচ্ছে কিন্তু খুব ডেঞ্জারাস, তো আমরা এরকম সিরিয়াস ইনফেকশন আমরা কম্বিনেশন দিই। তারপরে সিনার্জিস্টিক ইফেক্ট পাওয়ার জন্য, সিনার্জিস্টিক ইফেক্ট মানে কি, ধরা যাক এই একটা ড্রাগের মান ছিল 2 আর একটা ড্রাগ সেটা ছিল 2, তো এখন 2 আর 2 দুইটা ড্রাগ যখন একসাথে ইউজ করতেছি এটার মান হয়ে গেল 10, এটাকে আমরা সিনার্জিস্টিক ইফেক্ট বলতেছি আর কি। তাহলে সিনার্জিস্টিক ইফেক্টটা পাওয়ার জন্য, তারপরে যেন প্রিভেন্ট দ্য ইমার্জেন্স অফ রেজিস্ট্যান্ট, ঠিক আছে, যে রেজিস্ট্যান্ট অর্গানিজম এগুলো যেন হচ্ছে না হয়, তো এটার জন্য আমরা কম্বিনেশন করতে পারি, ঠিক আছে, রেজিস্ট্যান্স যেন না হয় এটা প্রিভেন্ট করার জন্য। তারপরে হচ্ছে মিক্সড ইনফেকশন এগুলো তো দিতে পারি। আচ্ছা, আর কিছু আবার ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই আছে। 1 নম্বর ব্যাপার হচ্ছে যে এরকম যখন কম্বিনেশন ইউজ করা হবে তখন হচ্ছে কি স্পেসিফিক ডায়াগনোসিসের প্রতি মানে ফিজিশিয়ানের একটা রিল্যাক্সেশন চলে আসবে, হ্যাঁ মানে সে চাবে না, কারণ কম্বিনেশন দিলেই তো হলো, সবগুলো কম্বিনেশন করে দিয়ে দিবে, তাহলে ওকে স্পেসিফিক কি কোনটা দরকার এটা খোঁজাই তো আর দরকার নেই। সো এটা একটু মাথায় রাখতে হবে। তারপরে এখন যত বেশি কম্বিনেশন হবে তত বেশি কিন্তু ড্রাগ রিয়াকশনের পসিবিলিটিও কিন্তু থাকবে, সো এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ, এবং কস্টটা কি অনেক বেশি হয়ে যাবে তাহলে। হ্যাঁ, তারপরে আবার দেখা যাবে একটা ড্রাগকে আরেকটা ড্রাগকে অ্যান্টাগোনাইজও করে দিতে পারে, তাই না? আচ্ছা, এভাবে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আচ্ছা, তো এখন কম্বিনেশনের মধ্যে আমরা 4টা কমন কথা মনে রাখি। একটা হচ্ছে, যদি লিখি, একটা হচ্ছে ইনডিফারেন্স। ইনডিফারেন্স কথাটার বাংলা মানে কি? উদাসীনতা। মানে দুইটা ড্রাগ আমি কম্বিনেশন করছি কিন্তু ওই সিঙ্গেলে কাজ করতে যা কম্বিনেশন গুলো সেম কাজই হচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে না, এটাকে বলতেছি ইনডিফারেন্স। আরেকটা হচ্ছে অ্যাডিটিভ। অ্যাডিটিভ মানে অ্যাডিটিভ 2+2 = যখন 4 হবে, তো দুইটা ডাক জাস্ট আমি একসাথে করলাম তো দুইটার সামেশন পাইছি। হ্যাঁ, সিনার্জিজম তো বললামই, সিনার্জিজম বা সিনার্জিস্টিক ইফেক্ট এটা হচ্ছে কি যে 2+2 করলে অ্যাকচুয়ালি যখন হয়ে যাবে 4-এর চেয়ে বেশি, 5 হতে পারে 10 হতে পারে। আরেকটা আছে অ্যান্টাগনিজম, মানে একটা আরেকটাকে অ্যান্টাগনাইজ করা, মানে কি একটা আরেকটাকে হচ্ছে কাজ করতে দিবে না, তো এটা হয়ে যাবে কি 2+2 করলে অ্যাকচুয়ালি দেখা যাবে 1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরকম হচ্ছে আমরা করতে পারি। তো এরকম অ্যান্টিমাইক্রোবিয়াল সিনার্জিজমের এক্সাম্পল খুব কমনলি হচ্ছে কি বিটা ল্যাকটাম, যে ড্রাগগুলো আছে ওটার সাথে আমরা বিটা ল্যাকটামেজ ইনহিবিটর দিয়ে দিই, তাহলে ওই বিটা ল্যাকটামেজ যেটা ওটার কাজ করতে পারতেছে না, ঠিক আছে। এরকম হচ্ছে আমরা যেমন ক্ল্যাভুলিনিক অ্যাসিড, এটা হচ্ছে বিটা ল্যাকটামেজ ইনহিবিটর, আর হচ্ছে ধরা যাক আর বিটা ল্যাকটাম ড্রাগ যেমন পেনিসিলিন, সেফালোস্পোরিন এগুলো আমরা দিতে পারি, তাই না? তো মিক্সড ইনফেকশনের বা ম্যাসিভ ট্রমা হওয়ার পরে এসব আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে এগুলো আছে। এখন আসি আরেকটা টার্ম আছে ইএসবিএল, এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটা ল্যাকটামেজ। বিটা ল্যাকটামেজ তো এটা হচ্ছে কারা, ক্লেবশিলিয়া নিউমোনি, ইকোলাই, এগুলাকে আমরা বলি হচ্ছে ইএসবিএল বলতেছি। তারা এই এক্সটেন্ডেড স্পেকট্রাম বিটা ল্যাকটামেজ প্রডিউস করে, ঠিক আছে। তারা করে কি বিটা ল্যাকটাম রিং হচ্ছে মানে এগুলাতে মানে খুব নর্মাল কোনো বিটা ল্যাকটাম ড্রাগ কি তারা কাজ করতে দিবে না, ঠিক আছে, হাইড্রোলাইজ করে দিবে। তারপরে সেটা হচ্ছে খালি পেনিসিলিনের না, হ্যাঁ সেফোটেক্সাইম, তারপরে হচ্ছে সেফটাজিডিম, হ্যাঁ তারপরে যে অ্যাজোট্রিওনাম, এরকম আরো অনেকগুলারই হচ্ছে মানে বিটা ল্যাকটাম মানে এগুলো সবকিছুকে নষ্ট করে দিচ্ছে, তো এই কারণে আমি বলতেছি এক্সটেন্ডেড স্পেকট্রাম বলতেছি। তো এটার বিরুদ্ধে তখন হচ্ছে কি তাহলে এইগুলা কিছু ইউজ করা যাবে না, এটার ক্ষেত্রে আরো অনেক হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। আরেকটা আছে এমআরএসএ, এটার মানে কি মেথিলিন রেজিস্ট্যান্ট স্টাফিলোকক্কাস অরিয়াস। তো এটা কেন হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা জিন আছে যেটাকে আমরা বলি এমএসিএ, মেক এ জিন, এটা পিসিআর করলে এই জিনটা উপস্থিতি পাওয়া যায়। তো এই জিনটা গিয়ে হচ্ছে মানে প্রোটিন যে বাইন্ডিং যে ছিল, প্রোটিন বাইন্ডিং যে সাইটগুলো ছিল সেগুলোর হচ্ছে উল্টাপাল্টা করে দেবে, অল্টারেট করে দিবে, ঠিক আছে। ফলে পেনিসিলিনটা আর গিয়ে কাজ করতে পারবে না, ঠিক আছে। পেনিসিলিন তো হচ্ছে কাজ করতে পারলোই না, পেনিসিলিনের সাথে হচ্ছে আমরা বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট যে পেনিসিলিন দিছিলাম, মেথিলিন, ন্যাফসিলিন, এগুলো কিছুই কাজ করতে পারতেছে না, তো মেথিলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছিল। আমরা স্টাফিলোকক্কাস অরিয়াস পড়ার সময় ভালো করে পড়বো। তো এমআরএস এর হচ্ছে যদি এরকম হয় কোনো স্টাফিলোকক্কাস অরিয়াস, তাহলে সেক্ষেত্রে আমরা ট্রিট করবো এখানে ভ্যানকোমাইসিন দিয়ে, সাথে জেন্টামাইসিন অ্যাড করতে পারি, ড্যাপ্টোমাইসিন, তারপর হচ্ছে ট্রাইমেথোপ্রিন, সালফোমেথোক্সাজোল, হ্যাঁ ক্লিন্ডামাইসিন, এগুলো ইউজ করতে পারি।
পারি। আরেকটা টার্ম আছে ভিআরএস, মানে ভ্যানকোমাইসিন রেজিস্ট্যান্ট স্ট্যাফিলোকক্কাস অরিয়াস। তাহলে এক্ষেত্রে হচ্ছে কি, মানে এমআরএস এ কাজ না করলে, মানে এমআরএস এর জন্য আমরা ভ্যানকোমাইসিন ইউজ করছি, এখন যদি ভ্যানকোমাইসিনের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যায় তাহলে আর ভ্যানকোমাইসিন দেওয়া যাবে না। তো তখন আমরা ড্যাপ্টোমাইসিন, তারপর হচ্ছে কুইনাপ্রিস্টন, ডালফোপ্রিস্টন এগুলো ইউজ করি। তো এটার জন্য কারণ হচ্ছে কি, একটা জিন আছে, এটা আগেটা যেন ছিল ম্যাক এজিন, এটা হচ্ছে ভ্যান এজিন। তো এটা করে কি, এটা অ্যাকচুয়ালি একটা ট্রান্সপোসন দিয়ে আসে। তো তখন হচ্ছে এটা যেটা করে যে রেজিস্ট্যান্স করে। আবার একটা কারণ আছে, হচ্ছে তা একটা ওদের পেপটিডোগ্লাইকান চেইনের মধ্যে, হ্যাঁ, নরমালি ছিল আমরা জানি ভ্যানকোমাইসিন কাজ করতো কি ডিঅ্যালানিন ডিঅ্যালানিন এই সাইটে গিয়ে কাজ করতো। তো এই অ্যালানিনের জায়গায় এটা এখন হয়ে যায় ল্যাকটেট, সাবস্টিটিউট হিসেবে ল্যাকটেট চলে আসে। ল্যাকটেট আসার জন্য হচ্ছে কারণ অ্যাকচুয়ালি এই বাইন্ড হতে পারে না। তো ভ্যান এই জিনটা কি সাবস্টিটিউট প্রডিউস করতেছে, দ্যাটস ওয়াই এই ভ্যানকোমাইসিনের কাজ করতে পারতেছে না। তো এগুলা ছিল মোটামুটি হচ্ছে, এগুলো কিন্তু পরীক্ষা আসে যে এমআরএস এ এটার ট্রিটমেন্ট কি হবে, ভিআরএস এর ট্রিটমেন্ট হবে, আরেকটা আছে ভিআইএস এ, হ্যাঁ, ভ্যানকোমাইসিন ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্স স্টাফিলোকক্কাস অরিয়াস। তো এই দুটো হচ্ছে ইম্পর্টেন্ট আর কি। তো এই ছিল অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা। ধন্যবাদ।